আচ্ছা, আজকে জানবো, আগের দিনে জেনেছি জীব বৈচিত্র্য বা কি বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি বলতে কি বোঝা, যে পৃথিবীতে একই রকম দেখতে দুটো মানুষ হয় না। হুম একই রকম দেখতে দুটো মানুষ হয় না, তার মধ্যেও কিছু না কিছু অমিল দেখা যায়। একই রকম যদি 70% হয়, 30% অমিল দেখা যাবে। এই যে অমিল, একটা মানুষ একটা প্রাণী আর একটা প্রাণীর থেকে অমিল, একটা মানুষ আর একটা মানুষের থেকে অমিল। একটা বিড়াল দেখতে ছোট, তার গায়ে দাগ, ডোরা কাটা দাগ দেখা যায়, কিন্তু একটা কুকুর দেখতে অন্য কালারের হয়। একটা বাঘ দেখতে একরকম হয়, আর একটা প্রাণী দেখতে একরকম হয়। তো এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যময়কে বলা হয় জীব বৈচিত্র্য। জীবের মধ্যে যে বৈচিত্র্য তাকেই বলা হয় জীব বৈচিত্র্য। আর ইংরেজিতে এটা কি বলা হয়? বায়োডাইভার্সিটি। ইটস কল্ড বায়োডাইভার্সিটি। আচ্ছা, এই জীব বৈচিত্র্য, যে এরকম যে জীব বৈচিত্র্য, জীবের মধ্যে যে এরকম বৈচিত্র্য দেখা যায়, কিসের কিসের কারণে দেখা যায় আর কি? কয়েকটা কারণ আছে, সেই কারণ ভেদে জীবের মধ্যে এইসব বৈচিত্র্য দেখা যায়, যে একটা জীবকে আমরা আলাদা করতে পারি। এই যেমন এটা হোয়াইট টাইগার, এটা রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, এটা একটা হোয়াইট টাইগার, এটা একটা, দুটাই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু, বাট এটার কালার হলো সাদা, এটার কালার হলো কি বলবো, বাদামি। হুম আচ্ছা, কি ভেদে, মানে কি কারণে জীব বৈচিত্র্য দেখা যায়, সে তার মধ্যে একটা হলো ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ প্রথমেই বললাম যে পৃথিবীতে একটা মানুষ বা একটা প্রাণী আর একটা প্রাণীর মধ্যে দেখতে সেম হয় না, এই জিনিসটাকেই বলা হয় ভেদ। কি বলা হয়? ভেদ। খাতা বের করো, কোশ্চেন লেখো, পরীক্ষা আছে কিন্তু। দেখো যে লেখো, ভেদ বা প্রকরণ কাকে বলে? ভেদ বা প্রকরণ কাকে বলে? উত্তর লেখো। 14, না না 15, 15। লেখো, উত্তর লেখো, লেখো সবাই। ভেদ, ভেদ, তাড়াতাড়ি করো। বলতেছি, দাঁড়াও। ভেদ বা প্রকরণ কাকে বলা হয়? এই কথা, ভেদ বা প্রকরণ কাকে বলা হয়? ভেদ মানে কি? বিভেদ। ভেদ মানে হলো বিভেদ, এর সাথে এর বিভেদ। এটা লিখো না আবার, হয়েছে? তাড়াতাড়ি করবো একটু খাতাটা। হ্যাঁ লেখো, সোজা ভাষায় বলছি, সোজা ভাষায় লিখবো। হ্যাঁ, লিখো যে পৃথিবীতে কোন জীব প্রজাতির মধ্যে, কোন জীব প্রজাতির মধ্যে, পৃথিবীতে কোন জীব প্রজাতির মধ্যে, কোন জীব, বর্গীর জয় দীর্ঘী ব, পৃথিবীতে কোন জীব প্রজাতির মধ্যে যে বাহ্যিক, যে বাহ্যিক, যে, এই যে লিখে দিচ্ছি, যে বাহ্যিক বা আভ্যন্তরীণ, বা আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ বানান পারবা? বাহ্যিক বা আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা যায়, বৈশিষ্ট্যের বিভিন্নতা দেখা যায়, বিভিন্নতা দেখা যায়, তাকে ভেদ বলা হয়, তাকে ভেদ বলে। হ্যাঁ, বিভিন্নতা, বিভিন্নতা দেখা যায়, তাকে ভেদ বলা হয়। ভেদ বা প্রকরণ দুইটাই বলা হয় কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, আসবে জন্যই তো লিখে দিচ্ছি। ভেদ বা প্রকরণ বলে, তারপরে একটু প্যারা করে লেখো। প্যারা মানে পরের লাইনে লিখো, পরের লাইনে লিখো যে এই, বুঝে, পরের লাইনে লেখো জীব বৈচিত্র্যের প্রধান উৎস হলো, না না না, এটা এটার মধ্যেই লেখো, একটু প্যারা করে, এই যে এটা কাটো, এই যে প্যারা করলে বক্স করতে। জীব বৈচিত্র্যের প্রধান উৎস হলো এই ভেদ, জীব বৈচিত্র্যের প্রধান উৎস হলো এই ভেদ।
প্রধান উৎস হলো ভেদ। জীব বৈচিত্র্যের প্রধান উৎস হলো ভেদ। এই প্রকরণ, তারপরে দাড়ি দিয়ে লেখ, এই প্রকরণ জীববৈচিত্র্যের প্রধান উৎস হলো ভেদ। এই প্রকরণ নানাভাবে সৃষ্টি হয়। এই প্রকরণ নানাভাবে সৃষ্টি হয়। প্রকরণ মানেই ভেদ, ভেদ মানেই প্রকরণ কিন্তু, হ্যাঁ। এই প্রকরণ নানাভাবে সৃষ্টি হয়। যেমন 1 নম্বর দে। যেমন 1 নম্বর দে ক্রসিং ওভার। 1 নম্বর দিয়ে লেখ ক্রসিং ওভার। ক্রসিং ওভার। ক্রসিং ওভার হয়েছে। 2 নম্বর দে জনন কোষের বিভিন্নতা। কোষের বিভিন্নতা। না না না, একই কোশ্চেন শেষ হয়নি। বিভিন্নতা। জনন কোষের বিভিন্নতা হয়েছে। 3 নম্বর দে পরিব্যক্তি বা মিউটেশন। মিউটেশন দে 3 নম্বর, মিউটেশন। মিউটেশন। মিউটেশন, এই যে মিউটেশন বুঝে। তাহলে কি বললাম, একবার পড়ো তো কেউ একজন। বেহিক না বাহ্যিক, ওটা বাহ্যিক বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য দেখা যায় তাকে ভেদ বলা হয়। এই জীব বৈচিত্র্যের প্রধান উৎস হলো এই ভেদ। এই এই ভেদকে নানানভাবে সৃষ্টি হয়। এই ভেদ নানানভাবে সৃষ্টি হয়, যেমন ক্রসিং ওভার। হয়েছে, বস বস বস। হইলো তাহলে ভেদ। তারপরে আসলো হলো, এটা কি জীব বৈচিত্র্য উৎস কেন আসলো আবার? আচ্ছা, জীব বৈচিত্র্যের উৎস। উৎস মানে কি, এই যে জীব বৈচিত্র্যের মধ্যে দেখা যায় তার উৎস কি কি? তার উৎস কি? এক উৎস হলো, এই যে তোদের একটা পয়েন্ট লেখাইলাম না এখনই, ক্রসিং ওভার, তারপরে জনন কোষের বিভিন্নতা। এই জিনিসটাকে একত্রে বলা হয়, না না ক্রসিং ওভার বলা না, এটা জনন, একত্রে বলা হয় জনন। এই জননের কারণে জীব বৈচিত্র্যের মধ্যে এরকম কি বলবো পার্থক্য দেখা যায়। জননের কারণে কি, গ্যামেট তৈরির সময় যৌন জননে ক্রসিং ওভার বা অপত্যের নতুন বৈশিষ্ট্য সঞ্চরণ হয়। তো এই হলো একটা ক্রোমোজোম। এরকম দেখতে একটা ক্রোমোজোম হয়, হ্যাঁ, এক্স এর মতো দেখতে একটা ক্রোমোজোম হয়। কি বলে? ক্রোমোজোম। ক্রোমোজোম হলো মানব দেহের জীবন, মানে মানব জীবনের একক বলা হয় ক্রোমোজোম। মানব জীবনের একক বলা হয় ক্রোমোজোমকে। তো এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? মানুষের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য মানে কি, তুমি দেখতে তোমার মার মতো হও, বা বাবার মতো হও, বা দাদুর মতো, যার মতোই হও। তারপরে তো কি, তোমার একটা স্বভাব থাকে, তোমার বাবা মার দেখবে সেই স্বভাবটা তোমার মধ্যেও আছে। তো এইগুলোকে বলা হয় তোমার চারিত্রিক বৈশিষ্ট্য। হ্যাঁ, তুমি দেখতে তোমার ফ্যামিলির মতোই, তোমাকে দেখলে এক ইয়েতে চেনা যাবে যে এই বাড়ির মেয়ে। হ্যাঁ, তো এই যে কেন বোঝা যায়, এর বৈশিষ্ট্যটা লুকিয়ে থাকে হলো এই যে ক্রোমোজোমের মধ্যে। তো এরকম যখন দুইটা ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করে, হ্যাঁ, এরকম যখন দুইটা ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করে, তখন কি হয়, এই ক্রোমোজোমটার এই একটা হাত, মানে এই ক্রোমোজোমটা এই একটা হাত, এই একটা হাত, এই একটা, 4টা হাত টোটাল। হ্যাঁ, এই ক্রোমোজোমটারও সেম 4টা হাত। এবার কি হয়, এই হাত আর এই হাত, এই হাতের দুইটার মধ্যে কি হয়, খন্ডাংশ বিনিময় হয়। কিভাবে হয়? অন্য কালি দিয়ে করতে হবে।
প্রথমে এই একটা হাত সোজা করলাম আমি হাতটাকে, হ্যাঁ এক্স এর মতো নাই, সোজা করলাম হাতটাকে, এরকম হলো। বোঝা গেল এখানে কিছু? বোঝা গেল না এখানে। এবার বোঝা গেল? এ হলো এই একটা ক্রোমোজোম লাল লাল আর একটা ক্রোমোজোম সবুজ সবুজ, হ্যাঁ। এবার দেখো দুইটা বাইরের দুইটা হাত ঠিকই আছে, মাঝখানের দুইটা হাত কি হলো, একটা গিয়ে এখানে মিলে গেল আর একটা গিয়ে এর সাথে মিলে গেল। এই যে মেলাটাকে এটাকেই বলা হয় ক্রসিং ওভার। এটা টেনে আসে ভালো করে, যাই হোক এখন একটু বুঝে রাখো, এই জিনিসটাকে বলা হয় ক্রসিং ওভার। মানে একটা ক্রোমোজোমের হাত আর একটা ক্রোমোজোমের হাতের সাথে যখন মিলে যায় সেই মেলার প্রক্রিয়াটাকে বলা হয় ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভার হলে কি হবে, এই ক্রোমোজোমটার যে বৈশিষ্ট্য আর এই ক্রোমোজোমটার যে বৈশিষ্ট্য সেই দুটো কি মিক্সচার হয়ে গেল? হয়ে গেল তো? তো এইটাই, এই কারণেই বললাম যে কি হবে না, যদি ক্রসিং ওভার হয় তাহলে কি ক্রোমোজোমের মধ্যে থাকা যে বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আসবে না, চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকেও মিক্সচার হয়ে যায়। তারপরে কি, জিন ও ক্রোমোজোমে ঘটা বংশানুসরণযোগ্য আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলা হয়। এবার মিউটেশন কাকে বলে, কোশ্চেনটা লেখ, এবার লেখি কোশ্চেনটা। মিউটেশন, মিউটেশন কাকে বলে? সেকেন্ড কোশ্চেন, মিউটেশন কাকে বলা হয়? মিউটেশন, মিউটেশন কাকে বলে? এই কথাটা লিখ। জিন ও ক্রোমোজোমে ঘটা বংশানুসরণযোগ্য আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলা হয়। এই আকস্মিক পরিবর্তনটা আবার এমন না যে একদিনে হয়ে যাবে, হ্যাঁ। তাড়াতাড়ি লেখ, এই লাইনটাই লেখ। এই লাইনটা লেখ। এই যে এই লাইনটা লেখ। এই লাইনটা লিখো, জিন ও ক্রোমোজোমে ঘটা বংশানুসরণযোগ্য আকস্মিক পরিবর্তনকেই মিউটেশন বলা হয়। তারপরে একটা লাইন লিখবি, ওইটা লাইন লেখা হলে বলিস আমাকে। পরিবর্তনকে মিউটেশন বলা হয়, মিউটেশন বলা হয়। পরে একটা লাইন লেখ, এই মিউটেশন, মিউটেশন, এই মিউটেশন অপত্যে, অপত্যে অপত্যে সঞ্চারিত হলে, সঞ্চারিত হলে নতুন বৈশিষ্ট্যের প্রকাশন ঘটে বা নতুন বৈশিষ্ট্যের প্রকাশনা ঘটে। সঞ্চারিত হলে নতুন বৈশিষ্ট্যের, এই নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, প্রকাশ ঘটে। বুঝছে? নতুন এই লিখছ? তারপরে কি 3 নম্বর পয়েন্ট হলো জননগত বিচ্ছিন্নতা। জননগত বিচ্ছিন্নতা বলতে কি, এক প্রাণী এক জায়গায় জনন করে আর একটা প্রাণী আর এক জায়গায় জনন করে। তো এই জননগত বিচ্ছিন্নতা, এক প্রাণী জনন করার টেকনিক আলাদা আর এক প্রাণীর জনন করার টেকনিক আলাদা। বাঘের আলাদা, বিড়ালের আলাদা, মানুষের আলাদা, সব প্রাণীর আলাদা। তো এই আলাদা হওয়ার কারণেই আমাদের জীব বৈচিত্র্যের মধ্যেও পার্থক্য দেখা যায়। তাহলে কি কি পার্থক্য দেখা যায়? এক হলো গ্যামেট, গ্যামেট তৈরির সময়, মানে গ্যামেট তৈরির সময় যে ক্রসিং ওভার হয় তার ফলে কি জীব বৈচিত্র্য দেখা যায় আর কি, জীব বৈচিত্র্য দেখা যায়। তারপরে কি মিউটেশন, একটা কি জিন বা ক্রোমোজোমের মধ্যে, জিনটা কি আবার, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই অংশটুকু বলা হয় জিন।
ক্রোমোজোমের একটা ছোট্ট অংশকে বলা হয় জিন। হ্যাঁ, ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, ডিএনএ এর মধ্যে একটা ছোট্ট অংশকে বলা হয় জিন। তা আমি একবারে বললাম ক্রোমোজোমের একটা ছোট্ট পার্টকে বলা হয় জিন। হ্যাঁ, তাহলে এই জিন ও ক্রোমোজোমে ঘটা বংশানুসরণ যোগ্য। বংশানুসরণ যোগ্য বলতে কি বোঝায়, যে আজকে তোমার মধ্যে যদি হলো কিছু একটা পরিবর্তন, তাহলে তোমার থেকে কিন্তু তোমার পরবর্তী নেক্সট জেনারেশনে যাবে। নেক্সট জেনারেশন বলতে তোমার বাচ্চা, মানে তোমার ভবিষ্যতে যে সন্তান সন্ততি হবে তাদের। মানে তোমার মধ্যে যে পরিবর্তনটা হলো আজকে, সেই পরিবর্তনটা কিন্তু তোমার মধ্যেই শেষ, এরকম কিন্তু ব্যাপার না। আজকে তোমার মনে করো একটা একটা পরীক্ষা আছে, এক বিজ্ঞানী করছিল 16টা প্রজন্ম ধরে, 16টা প্রজন্ম মানে এক ইঁদুরের বাচ্চা হচ্ছে, তার লেজ কেটে দিচ্ছে। হ্যাঁ, তারপরে তারও বাচ্চা হচ্ছে, তার লেজ কেটে দিচ্ছে, তার বাচ্চা হচ্ছে, তার লেজ কেটে দিচ্ছে, এমন করে 16টা প্রজন্ম পরপর 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 বাচ্চা লেজ কেটে দিয়েছে। হ্যাঁ, লেজ কেটে দেওয়ার পরে দেখা গেছে কিছু দেখা যায় নাই, লেজ ঠিকই ছিল। মানে ও ভাবছিল যে লেজ যদি আমি কাটে দিই তাহলে 16 বা 17 নম্বর প্রজন্মে গিয়ে আমার লেজ থাকার কথা না। কারণ মানে যে জিনিসটা, এটাকে বলে দুইটা বিজ্ঞানী আছে, এক ডারউইন এক ল্যামার্ক। হ্যাঁ, এটা থিওরি দিছিল কি, যে জিনিসটা আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করব সেই জিনিসটা আমাদের কাজের অভ্যস্ত হয়ে যাবে, আর যে জিনিসটা আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করব না সেটা আস্তে আস্তে কি আমাদের কাজে আর লাগবে না। যেমন মনে করো আগে আমরা যখন আমরা আদিম মানুষ ছিলাম তখন কি করতাম, কাঁচা মাংস খাইতাম, তাই তো? রান্না মানে আগুন জ্বালানো শিখি নেই তখন, সেই জন্য আমরা কাঁচা মাংস খেতাম। এবার খেলাম তো। এইবার কাঁচা মাংস খাওয়ার ফলে কি হতো, আমাদের হজম, পেট কিন্তু কাঁচা মাংস করতে পারে না। তুই নর্মালি খাইয়ে দেখবি তোর পেট হজম করতে পারবে না, পেট খারাপ হবে। এইবার আমাদের পেটে একটা জায়গা ছিল, সেই জায়গাটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এখনো দেখবি শুনিস অপারেশন অ্যাপেন্ডিক্সের, হয়তো সেই অপারেশনটা কেন হয়, ওই মাঝে মাঝে গিয়ে আমরা খাবার গুলো খাই, তো খাবার গুলো অর্ধপাচিত খাবার গুলো ওখানে গিয়ে জমা হয়, তাহলে কি জমা হয়ে গিয়ে একটা ইনফেকশন হয়ে যায়, ওই জন্য অ্যাপেন্ডিক্সে ব্যথা ওঠে, তাহলে কেটে দেয় ডাক্তার, ঝামেলা শেষ করে দেয়। তো এবার আগে ওই অ্যাপেন্ডিক্সটা কি করতো বলতো, অ্যাপেন্ডিক্সটা ওই কাঁচা মাংসটা যেটা খেত সেটা হজম করতে সাহায্য করতো। তা এক সময় কি মানুষ রান্না করা শিখে গেল, মানে রান্না করা মানে কি আগুন জ্বালানো শিখে গেল। আগুন জ্বালানো শেখার ফলে কি হলো, আর কাঁচা মাংস খাওয়ার প্রয়োজন তাদের পড়লো না। তো তখন থেকে কি হলো, আস্তে আস্তে এই অ্যাপেন্ডিক্স জিনিসটার ব্যবহার বন্ধ হতে 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 এখন আর কিন্তু ব্যবহার হয় না। আমরা এখন যদি কাঁচা মাংসও খাই, ওটা আমাদের পেটে পাকস্থলীতে গিয়ে হজম হবে, ওই অ্যাপেন্ডিক্সের দরকার পড়বে না। বোঝা গেল? তো এইটাকেই বলা হয় কি না, তোর হলো বিভিন্ন জিনিস অঙ্গের অব্যবহার বা ব্যবহারের সূত্র। যে অঙ্গটাকে আমি আজকের থেকে তুই এই হাতটাকে এমন করে রাখ, 10 বছর 12 বছর 14 বছর পরে তোর এই হাত এরকমই হয়ে যাবে। এই হাতটা এরকমই হয়ে যাবে। যে কিছু সাধু আছে, ওই যে মহাকুম্ভ হচ্ছে না, কিছু সাধু আছে দেখবি হাত এমন করা, পা এমন করা, পা এরকম করা। তো এরকম কিছু সাধু আছে, তা ওরা ওই 14-15 বছর ধরে এরকম করে থাকে, তো এরকমই আছে। তারপরে কি, অনুকূল প্রকরণযুক্ত জীবেদের প্রকৃতি দ্বারা নির্বাচন বা প্রাকৃতিক নির্বাচন। এবার হলো এই কথাটা, ওই যে ডারউইন যে বললাম, বিজ্ঞানী ডারউইন, সেই ডারউইনের মতবাদকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। প্রাকৃতিক মানে ন্যাচারাল, সিলেকশন মানে নির্বাচন। এবার কি বলছে, যে অনুকূল, আমাদের এই পরিবেশের সাথে যে অনুকূল, হ্যাঁ, যে এই পরিবেশের সাথে মানায় নিতে পারবে সেই এই পরিবেশে বেঁচে থাকবে, আর যে মানায় নিতে পারবে না সেই পরিবেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, এক সময় ডাইনোসর ছিল, এখন আছে নাই। তার মানে কি, ওই যে পরিবেশটা ছিল তখন ডাইনোসর থাকাকালীন, সেই সময় কি ওই ডাইনোসর গুলা বাঁচতে পারেনি, কারণ প্রকৃতির সাথে ওরা ম্যাচ করতে পারেনি। ম্যাচ না করতে পারার কারণে কি আজকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু মানুষ কিন্তু ডাইনোসরের আমলের থেকে আসে, মানুষ আছে তো আজ পর্যন্ত। আরো একটা প্রাণীর উদাহরণ দিই, আরশোলা। আরশোলা দেখছো, এখনো দেখা যায় বাড়িতে। এবার আরশোলা কিন্তু ডাইনোসরেরও আগের আমল, আর ডাইনোসরেরও ভাই বলতে পারো, মানে ডাইনোসরেরও নাই করে আরো এক আমল আগের থেকে ও জন্মাইছে পৃথিবীতে। আজ পর্যন্ত আছে, তো আছে কেন, কারণ ও মানে প্রকৃতির সাথে মিলিয়ে নিয়েছে। হ্যাঁ, অন্য প্রাণীরা সেটা করতে পারেনি, তা ওই জন্য আজ পর্যন্ত আরশোলা বাইচে আছে, অন্য কোনো প্রাণী বাইচে নেই। অন্য কোনো প্রাণী বলতে যে কুকুর, ছাগল, গরু দেখো, এগুলো কিন্তু এই কিছুদিন হলো আসছে। হ্যাঁ, এই ডাইনোসর অনেক বছর আগে আসছে, ডাইনোসর আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আসছে। এইবার জীব বৈচিত্র্যের ব্যাপকতা। ব্যাপকতা মানে এই এত ধরনের জীব বৈচিত্র্য দেখার কারণ কি, মানে ব্যাপকতা ওটাকেই বলে, যে এত ধরনের, যে আমাদের পৃথিবীতে নাই করে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি মিলে কতগুলো প্রজাতি আছে ধারণা আছে?
প্রজাতি মানে একটা আম গাছ একটা প্রজাতি, জাম গাছ একটা প্রজাতি। তো এরকম কতগুলো প্রজাতি আছে ধারণা আছে? এই যে প্রায় 1.7 থেকে 1.9 মিলিয়ন। মিলিয়ন মানে কি, এটাকে 10 দিয়ে গুণ কর, তাহলে যত হয় তত। মানে এখানে হলো 17 লাখ আর 19 লাখ। 1 মিলিয়ন মানে হলো 10 লাখ। 17 লাখ 19 লাখ না, আরো বেশি হবে। এটা অ্যাপ্রক্সিমেট ধরা হয়, কিন্তু এর থেকেও বেশি আছে, এর থেকেও বেশি আছে। মানে একটা পিঁপড়া মানে কি, পিঁপড়াকে বলা হয় আর্থ্রোপড। আর্থ্রোপোডা, এই কিছুদিন পরে পড়বি ওগুলো। আর্থ্রোপোডা, হ্যাঁ, যেহেতু পিঁপড়ার দেহ ভাগ ভাগ খন্ড খন্ড দিয়ে, মানে খন্ড খন্ড জুড়ে অবস্থায় তৈরি হয়েছে, সেই জন্য তাদের আর্থ্রোপোডা বলা হয়। ওটা পরে আসবে, থাক, এখন লিখতে হবে না, পরে আসবে। এবার কি, জীবের শনাক্তকরণ ও নামকরণ। এই এতগুলা প্রাণী আছে, এতগুলা মানে প্রজাতি আছে থাকা সত্ত্বেও কিন্তু আজকে আমরা প্রত্যেকটা জীব বা প্রাণীকে আলাদাভাবে কিন্তু শনাক্ত করি। হ্যাঁ, তুলসী গাছকে তুলসী গাছ বলে শনাক্ত করি, আম গাছকে আম গাছ বলে শনাক্ত করি, মানুষকে মানুষ বলে, কুকুরকে কুকুর বলে করি। তো এবার তার মধ্যে অনেক ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমাম না, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মনে করো 80% আজকে প্রজাতি আবিষ্কার হয়ে গেছে, আর বাকি 20% কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি। এত পরিমাণে এত জীব বৈচিত্র্য যে আজকে এখনো পর্যন্ত 20% উদ্ধারই করা যায়নি। যে সমুদ্রের ভিতরে যে জীবন পাওয়া যায়, সমুদ্রের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রাণী বা মাছ পাওয়া যায়। তো এইবার এই প্রাণী বা মাছের মধ্যে মাত্র 50 কি 60% এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে। বাকি কিন্তু 40%-এর নামও এখনো আমরা পর্যন্ত, নাম তো দূরের কথা, দেখি নেই এখনো, কিন্তু আছে। তাহলে এই হলো জীব বৈচিত্র্য। তাহলে এই জীব বৈচিত্র্যের গুরুত্ব বুঝলি। এবার আমরা আসবো হলো বায়োলজি। হ্যাঁ, বায়োলজি। এই যে বায়োলজি, আমরা যে সাবজেক্টটা পড়তেছি যার নাম কি বায়োলজি। বায়োলজি দুইটা গ্রিক শব্দ দিয়ে গঠিত, এক হলো বায়োস আর একটা হলো লোগোস। বায়োস কথার অর্থ জীবন, আর লোগোস কথার অর্থ লজি, লজি বা জ্ঞান, অধ্যয়ন। তার মানে জীবন সম্বন্ধে অধ্যয়নকেই বলা হয় বায়োলজি। বোঝা গেল? জীবন সম্বন্ধে অধ্যয়নকেই বলা হয় বায়োলজি। বায়োস মানে জীবন, এটা কিন্তু গ্রিক শব্দ, গ্রিক। স্পার্টান নাম শুনছো? স্পার্টান, স্পার্টান যেখানে থাকে সেই জায়গাটাকে বলে গ্রিক। এবার বায়োস মানে হলো জীবন বা লাইফ, আর লোগোস মানে হলো অধ্যয়ন বা স্টাডি। তাহলে জীবন সম্বন্ধে যে শাখায় স্টাডি করা হয় তাকেই বলা হয় বায়োলজি। এটা দেখে কিন্তু সন্ধি বিচ্ছেদ করে লাভ নেই, এটা গ্রিক ওয়ার্ড, ওই জন্য বায়োস আর লোগোস। হ্যাঁ, এটা দেখে লাভ নেই কিন্তু। আর বোঝা গেল, এই 1801 খ্রিস্টাব্দে বায়োলজি শব্দটি প্রথম প্রচলন করেন কে? জিন ব্যাপটিস্তে ল্যামার্ক। ওই যে ল্যামার্ক বললাম না একটু আগেই, মানে যা, এটা কিন্তু জিন না, যা, উচ্চারণটা এরকম। হ্যাঁ, জয় বিসর্গ আর কি, এটা কি বলে, চন্দ্রবিন্দু, সরি বিসর্গ বলে, জয় জফলা আকার চন্দ্রবিন্দু, যা ব্যাপটিস্তে ল্যামার্ক। হ্যাঁ, এটা জিন না কিন্তু, যা ব্যাপটিস্তে ল্যামার্ক। এই সম্বন্ধে এই দুইটা যে তোমাদের বিজ্ঞানী আছে তাদের সম্বন্ধে 10-এ একটা চ্যাপ্টার আছে, ওটা পড়তে হবে। অভিব্যক্তি বলা হয় এটাকে, ওই যে কিছুদিন আগে পড়লাম না, অভিব্যক্তি। তো এইবার এই জীববিদ্যা কি, যে শাখায় পৃথিবীর সকল প্রকার জীবের অঙ্গ সংস্থান, আভ্যন্তরীণ গঠন। অঙ্গ সংস্থান মানে কি, কোথায় আমাদের হাত এখানে আছে, দুইটা হাত এখানে আছে, পা এখানে আছে। এবার একটা বাঘের পা কি এখানে আছে? নাই। বাঘটা অন্যরকম স্ট্রাকচার, বাঘটার দেখতে, একটা কুকুরের দেখতে অন্যরকম, জিরাফটার গলা লম্বা। তাহলে ওই যে অঙ্গ, অঙ্গ মানে হলো এই যে হাত পা, এগুলোকে বোঝাচ্ছে। তো এগুলো এক একজনের এক এক জায়গায় অবস্থান করতেছে, সেই সম্পর্কে জানাকে অঙ্গ সংস্থান বলা হয়। আভ্যন্তরীণ গঠন মানে, আমি যখন আভ্যন্তরীণ গঠনকে অ্যানাটমি বলা হয়। কি বলা হয়? অ্যানাটমি। এই কথাগুলো একটু মনে রাখবে, হ্যাঁ, এগুলোতে অ্যানাটমি। এবার অ্যানাটমি কথার অর্থ কি? মেডিকেল যারা পড়ে, ডাক্তার যারা, ডাক্তারদের কি বলা হয়? যে সার্জারি বলে না, সার্জারি। সার্জারি মানে কি? কাটাকাটি, এদিক থেকে এদিকে কাটাকাটি। এবার এই কাটাকাটি না করলে তো তুমি ভিতরের গঠন জানতে পারবা? জানতে পারবা না। কাটাকাটি করা হয় যে পার্টে, সেটাকে বলা হয় অ্যানাটমি। মানে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যানাটমি। অ্যানাটমি মানে কাটা ছেঁড়া, যেটাকে বলা হয় কাটা ছেঁড়া।
তা কাটাছেড়া করে অভ্যন্তরীণ গঠন জানতে পারি। তারপরে শরীরস্থানকে বলা হয় ফিজিওলজি। ফিজিওলজি মানে কি, শরীর এর ভিতরে বিভিন্ন অঙ্গ আছে, প্রত্যঙ্গ মানে কি, হার্ট, কিডনি, লিভার, এগুলাকে বলা হয় প্রত্যঙ্গ। হ্যাঁ, তো এগুলা এক একজনের এক এক জায়গায়, মানুষের এক জায়গায়, তো কুকুরের এক জায়গায়, কুকুরের ডাক্তার আলাদা, মানুষের ডাক্তার আলাদা। তাহলে এই যে এইগুলো মানে ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেই সম্পর্কে জানাটাকে শরীরস্থান বা ফিজিওলজি বলা। ফিজিওলজি। তারপরে শারীরবৃত্তীয় কার্যাবলী বলতে যে প্রথম দিন ক্লাসে পড়ছি না, শ্বসন একটা শারীরবৃত্তীয় কার্যাবলী। শ্বসন মানে কি, আমরা কি নেই, হ্যাঁ, শ্বাস নেই না, প্রশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি। এবার নেই কি, অক্সিজেন নেই, আর কি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। এই একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আরো প্রক্রিয়া যেমন কি রেচন মানে কি, এই যে আমরা মূত্র ত্যাগ করতেছি, জল খাচ্ছি তারপরে মূত্র ত্যাগ করছি, এটাও একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তারপরে একটা জিনিস খাচ্ছি, খাওয়ার পরে কি ওটা পেট দিয়ে গিয়ে পেটে হজম হয়, কিছু পরের দিন কি পটি হয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেটাও একটা শারীরবৃত্তীয় কার্যাবলী। তো ওটাকে বলা হয় ডাইজেশন। হ্যাঁ, তারপরে কি, পরিবেশের সাথে সম্পর্ক আমরা তৈরি করি কিভাবে? এই যে আজকে ঠান্ডা, জ্যাকেট পরে আসছি, গরমের দিনে কি জ্যাকেট পরি না? তো এইটাকে বলা হয় সংযোগ পরিবেশের সাথে। যেরকম পরিবেশ থাকবে ওরকম আমিও করে দিব নিজেকে। তারপরে কি, পারস্পরিক নির্ভরশীলতা আমাদের মধ্যে দেখা যায় না, মানুষ সব থেকে ফালতু প্রাণী, ওই জন্য দেখা যায় না। এবার কাদের মধ্যে দেখা যায় দেখবা, পান গাছ দেখছো, পান গাছ কি হয়, সুপারি গাছের মধ্যে পেঁচায় থাকে না? সুপারি গাছের মধ্যে পেঁচায় কেন থাকে বলতো? কারণ ওর মেরুদণ্ড নাই। হ্যাঁ, ওকে যদি রেখে তো এরকম ইয়ে হয়, তোর মেরুদণ্ড নাই, তো ওকে একটা ঠেকনা দিতে হবে একটা, নাকি? ঠেকনাটা কে দেয়? সুপারি গাছটা। হ্যাঁ, হ্যাঁ, ওটাই তো কথা, ওইটাই তো বলবো। পান গাছ অন্য কোনো গাছে থাকে না। কেন থাকে না? কি, তোমার সাথে ওর যেমন বন্ধু বান্ধবী, তুমি তোমার মনে করো অন্য বন্ধুর সাথে যদি বলা হয় তোমার একটু অসুবিধা হবে, পান গাছেরও সেই অসুবিধাটা হয়। যার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সে ভালো। কেন? তাকে মনে করো পান গাছ কি, তোমার অন্য বান্ধবীকে কি করো তুমি? টাকা দাও, খাওয়াও, ঘুষ দাও, যে চল খাবি, আজকে চা খাওয়াই, আজকে মোমো খাওয়াই, আজকে ইয়ে খাওয়াই। তেমনি পান গাছ কি করে, সুপারি গাছ কি করে, পান গাছকে খাওয়ায়। ওষুধ তো আর খাওয়ায় না, ইয়ে খাওয়ায়। ওর যে পান গাছ, সুপারি গাছ যে রসটা নেয় জল থেকে, মাটি থেকে, সেই রসটাই পান গাছ আবার খেয়ে নেয় কিন্তু। হ্যাঁ, নিয়ে বেঁচে থাকে ও। এটাকে বলা হয় পরজীবী। এই জিনিসটাকে একটা ভাষা আছে, সেটাকে বলা হয় পরজীবী, না সরি, এটাকে বলা হয় মিউচুয়ালিজম মানে কি, দুইজনের মধ্যে মিউচুয়াল আছে। যে তুমি ওকে পারমিশন দিছো পাশে বসার, অন্য কেউ এসে বসলে তুই বসবি না, তোর সাথে ওর মিউচুয়াল আছে। হ্যাঁ, যে তুই আমার গায়ের উপরে উঠতে পারিস, তাছাড়া আদার্স কারো এটার অধিকার নাই। ওই পান গাছকে ওই জন্য সুপারি গাছ দিছে অধিকারটা, যে তুই একমাত্র আমার গায়ে পেঁচায় উঠবি, আদার্স কোনো গাছকে আমি কিন্তু দিব না। তো এই যে মিউচুয়াল, দুইজনের মধ্যে যে মিউচুয়াল, এটাকে বলা হয় মিউচুয়ালিজম। এটা খালি পান গাছের মধ্যে থাকে না, অনেকের মধ্যে থাকে। দেখবি গন্ডার, হ্যাঁ, বট গাছেও দেখবি ওই যে থাকে, যে না আরো আছে, এই যে অ্যানিমেল প্ল্যানেট বা ওরকম চ্যানেল গুলা দেখিস, বা আজকে ইউটিউব খুলে দেখিস, যে গন্ডার যখন যায়, বা যে কোনো ছবিতে দেখবি, গন্ডারের নাকের মধ্যে একটা পাখি বসে থাকে, এইটুকু ছোট্ট। হ্যাঁ, দেখবি যে কোনো ছবিতে গন্ডারের ইয়ের মধ্যে একটা পাখি বসে থাকে। কেন বসে থাকে? তারপরে যে হিপোপটেমাস গুলো আছে না, তারও দেখবি নাকের উপরে একটা পাখি বসে থাকে, গায়ের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে। তো এবার কেন থাকে? ওর চেহারা বড়, ও ওকে গার্ড দেয়। চেহারা যেহেতু বড়, অন্য কোনো প্রাণী আসার সাহস পাবে না। তাহলে কি ওই পাখিটা ওইখানে সেফ, ও তার মানে ওকে সেফটি দিয়ে দিল। মানে আমি তোকে সেফটি দিয়ে দিলাম, উল্টা বিনিময়ে তুই কি করবি? ওই পাখিটা কি করে, ওই গন্ডার যখন খাওয়া দাওয়া খায়, বা গন্ডারে কোনো জায়গায় মনে কর কাইটে গেল, তো ওই জায়গায় কি ব্যাকটেরিয়া ফর্মেশন হয়, পচে যায় জায়গাটা। তো ওই পাখিটা কি করে, ওই ব্যাকটেরিয়া গুলোকে খেয়ে ফেলে, পোকাগুলোকে খেয়ে ফেলে, বা পচা মাংসটাকে খেয়ে ফেলে। তাহলে ওই জায়গাটা ওর, মানে আমরা যেমন অ্যান্টিসেপটিক দিই কোথাও কাটলে, তো পাখিটা ওই অ্যান্টিসেপটিকের কাজ করে। তো এই দুইজনের এটাকে বলা হয় মিউচুয়ালিজম। তারপর এরকম আরো আছে, যেমন বানর গুলো, যখন বাঘ আসে আশেপাশে টের পায় না কিন্তু,
তাই বানরগুলো তো গাছের উপরে থাকে, হরিণ কিন্তু টের পায় না। তো বানরগুলো গাছের উপরে থাকে, তাই গাছের উপর থেকে ওরা দেখতে পারে যে আশেপাশে কে আসে। যখনই আসে তখনই দেখবে বানর চিৎকার করে ওঠে, তখন চিৎকার শুনে হরিণ কিন্তু অ্যালার্ট হয়ে পালায়। তো এই যে এটা মিউচুয়ালিজম, এই ওকে সাহায্য করো, বিনিময়ে ও কিন্তু একটা অন্য কোনো উপায়ে ওকে সাহায্য করে, এটাকে বলে মিউচুয়ালিজম। এটাই নির্ভরশীলতা। তারপরে স্বাভাবিক বিকাশ, স্বাভাবিক বিকাশ মানে এই যে আমরা বড় হইতেছি এটাকে বিকাশ বলা হয়। ব্রেন যত বড় হব তত কি আস্তে আস্তে ব্রেন ডেভেলপ হবে। আজকে যেটুকু তোমার মাথায় পড়া ঢুকবে, আজ থেকে 2 বছর পরে যাও ওর থেকে বেশি পড়া ঢুকবে। তো এই যে ব্রেনের যে ডেভেলপ এটাকেই বলা হয় বিকাশ, নট বৃদ্ধি, বিকাশ। হ্যাঁ, তাহলে এই সম্পর্কে আর বিবর্তনের মূল সূত্র সম্পর্কে যে শাখায় বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জীববিদ্যা। তাহলে যদি বলা হয় জীববিদ্যা কাকে বলা হয়, বইয়ে একটু দেখবি, যে এটা লিখে রাখ, প্রশ্নটা লিখে রাখ, কোশ্চেনটা লেখাইছি। আচ্ছা, জীববিদ্যা কি? তাহলে যে বিজ্ঞানের যে, এইভাবে লিখবি যে বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর সকল প্রকার জীবের অঙ্গ সংস্থান, আভ্যন্তরীণ গঠন, স্থান, শারীরবৃত্তীয় কার্যাবলী, পরিবেশের সঙ্গে সম্পর্ক, পারস্পরিক নির্ভরশীলতা, স্বাভাবিক বিকাশ, স্থায়িত্ব, এমনকি বিবর্তনের মূল সূত্র অর্থাৎ জীবন সংক্রান্ত সব রকম বিষয়ে আলোচনা করা হয়, তাকে জীববিদ্যা বলা হয়। না লেখার দরকার নেই, এটা দিবে না, চাপ নেই। এবার এর পরের জিনিসটা দিবে যে জীববিদ্যা বিভিন্ন ভাগ আছে। হ্যাঁ, এই জিনিসটা একটু খাতা খুলে রাখিস। জীববিদ্যার প্রচুর ভাগ আছে, এই একটা সাবজেক্ট যে সাবজেক্টটার প্রচুর ভাগ আছে, প্লাস অন্য সাবজেক্টের সাথে এই সাবজেক্টটা মার্জ করছে। হ্যাঁ, অন্য কোনো সাবজেক্ট কিন্তু মার্জ করেনি, মার্জ মানে যোগ আর কি। এই সাবজেক্টটা বাকি সব, যেমন কি অন্য সাবজেক্টের সাথে মার্জ বলতে কি বোঝায়, বায়ো, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি। বায়োলজি আর ফিজিক্সের সমন্বয়ে তৈরি হয় বায়োফিজিক্স। হ্যাঁ, বায়োলজি আর কেমিস্ট্রির সমন্বয়ে তৈরি হয় বায়োকেমিস্ট্রি। বায়ো ম্যাথমেটিক্সও আছে। হ্যাঁ, বায়োর সাথে ম্যাথমেটিক্সের যোগসূত্র হয় বায়োম্যাথমেটিক্স। তারপরে বায়ো ইনফরমেটিক্স, ইনফরমেটিক্স মানে কি, বায়োলজির সাথে ইনফরমেশন টেকনোলজি বা আইটি টেকনোলজি, এটাকে বলা আইটি। ওই যে টিভিতে দেখো না, আইটি সেক্টরে কাজ করে, অফিসে যায়, প্রাইভেট অফিসে, ওটাকে আইটি বলা। এইবার বায়োলজির যে ভাগগুলো সেগুলো পড়ি আগে। হ্যাঁ, বায়োলজির ভাগ কি কি আছে? বায়োলজির ভাগ এই যে যেমন বললাম, এগুলো একটু লিখে নিস খাতায়, খাতায় লিখবি একটু। হ্যাঁ, লেখ। প্রথমে দুইটা মেইন ভাগে ভাগ করা, এক হলো উদ্ভিদ বিদ্যা, লেখ উদ্ভিদ, এইভাবে লিখবি উদ্ভিদ বিদ্যা, পাশে সমান সমান দিয়ে লেখ বোটানি, এইভাবে লেখ। যে কটা বলবো ওই কটা লেখ। উদ্ভিদ বিদ্যা ডাইরেক্ট এইভাবে, কোশ্চেন নেই, এইভাবে লেখ। উদ্ভিদ বিদ্যা সমান সমান লেখ বোটানি, বোটানি, উদ্ভিদ বিদ্যাকে বলা হয় বোটানি। তারপরে প্রাণীবিদ্যা লেখ, প্রাণীবিদ্যাকে বলা হয় জুলজি। এই দুটা হলো মেইন পার্ট, তার সাথে আরো পার্ট আছে, জুলজি, জুলজি। হ্যাঁ, প্রাণী মানে প্রাণী মানে না, অ্যাকচুয়ালি জু মানে আমরা কি জানি, যেখানে প্রাণী, চিড়িয়াখানা আর কি, যেখানে প্রাণীকে সংরক্ষণ করা হয়, জুলজি, লজি। হ্যাঁ, প্রাণীবিদ্যা হইলো। হ্যাঁ, এখনই কি কতগুলা গাছ জানিস। তারপরে লেখ শারীরবিদ্যা, তারপরে লেখ শারীরবিদ্যা মানে শরীরবিদ্যা বা শারীরবিদ্যা। শারীরবিদ্যা লেখ ফিজিওলজি, একটু আগে বলছি, ফিজিওলজি। হ্যাঁ, ফিজিওলজি। তারপরে লেখ বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা ফিজিওলজি, ফিজিও কয়কারে ফি বর্গীর জয় হেসি ও। বাস্তুবিদ্যা গেলে ইকোলজি। হ্যাঁ, ইকোলজি, ইকো কয় ওকার, ইকোলজি। তারপরে লেখ কলাবিদ্যা, লেখ কলাবিদ্যা, কলা ওই কলা না, মালভোগ কলা, মধুমা কলা না, কলাবিদ্যা। কলা মানে কি,
কলা মানে হলো টিস্যু বা সেল, সেলকে একত্রে, কয়েকটা সেলকে একত্রে। হ্যাঁ, কলাবিদ্যাকে লেখ হিস্টোলজি, 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 হিস্টোলজি। হিস্টো বানান দন্তের ছয়টা একসাথে। আরে হিস্টো হয় করে হি দন্তের ছয়টায়। এই যে দেখ এখানে হিস্টোলজি। ওদের বলেছে, তোদের তো বলি না। তারপরে লেখ অনক্রম, অনক্রম বিদ্যা, অনক্রম বিদ্যা, এটা লেখ ইকোলজি বিদ্যা, অনক্রম বিদ্যা। হ্যাঁ, অনক্রম বিদ্যা। পাশে লেখ ইমিউনোলজি, 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 ইমিউনোলজি। শারীরবিদ্যা হচ্ছে শারীরবিদ্যা। তারপরে লেখ হলো অণুজীব বিদ্যা, অণুজীব বিদ্যা। হ্যাঁ, শর্ট কোশ্চেন। অণুজীব বিদ্যা কেমন করে থাকবে স্যার? এইভাবেই থাকবে যে অণুজীব, মানে বায়োলজিতে অণুজীব বিদ্যা পাঠকে কি বলা হয়, বা ইমিউনোলজিকে কি বলা হয়। অণুজীব বিদ্যা, ইমিউনোলজি মানে বলে দিব আমি ভালো করে। ইমিউনোলজি মানে হলো অনক্রম বিদ্যা। অনক্রম বিদ্যা মানে এই যে আমাদের সর্দি কাশি হইলে যে আমরা প্রতিরোধ করি না, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বলা হয় ইমিউনোলজি। স্যার অণুজীব বিদ্যা মাইক্রোবায়োলজি লেখ, মাইক্রোবায়োলজি। মাইক্রো, অণু মানে মাইক্রো, হ্যাঁ, জীব মানে জীব, মাইক্রো, মাইক্রোবায়োলজি। বায়ো, বায়ো, এই যে এখানে লেখাই তো আছে, বায়োলজি বানান বয়কারে। তারপরে লেখ ফিশারি, ফিশারি বা প্রথমে কি লিখছি এক মিনিট দ্বারা। হ্যাঁ, প্রথমে লেখ হলো মৎস্যবিদ্যা, মৎস্যবিদ্যা। মৎস্যবিদ্যাকে বলা হয় ফিশারি, বা মৎস্য চাষকে বলা হয় ফিশারি। মৎস্যবিদ্যা বা চাষ লিখলাম। ফিশারি, ফিশারি শুনিস না? ফিশারি ওই যে চাষ করে না। ফিশারি কিন্তু একটা সাবজেক্ট। হ্যাঁ, ফিশারি কিন্তু এগুলা সবগুলা কিন্তু এক একটা করে সাবজেক্ট। হ্যাঁ, বায়োলজির প্রত্যেকটা ভাগ কিন্তু একটা করে ফিশারি, বুঝে। তারপরে লেখ রেশম বিদ্যা, রেশম চাষ যেখানে শেখানো হয়, রেশম, রেশম বিদ্যা, সেরিকালচার। হ্যাঁ, সেরিকালচার, সেরিকালচার, সেরি দন্তের স, সেরি, সেরিকালচার, বুঝে। তারপরে লেখ কি বলে পশু, পশুপালন না, হ্যাঁ পশুপালন বিজ্ঞান, পশুপালন বিজ্ঞান। বিজ্ঞান না বিদ্যা? ওই বিজ্ঞান, বিজ্ঞান একই ব্যাপার লেখ। হ্যাঁ, বিদ্যা লেখ, তাও হবে, কোনো অসুবিধা নেই। অ্যানিমেল হাজবেন্ডারি লেখ, অ্যানিমেল হাজবেন্ডারি, হাজবেন্ড না কিন্তু আবার। হ্যাঁ, পরে আবার নিজেকে অন্য কারো হাজবেন্ড ভাইবে ফেললি, মুশকিল ব্যাপার আছে। রেশম চাষ হচ্ছে না। তারপরে লেখ মৌমাছি চাষ লাস্ট। ও না, আর দুইটা আছে। হাজবেন্ডারি, মৌমাছি বিদ্যা বা মৌমাছি প্রতি চাষ। মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার, এপিকালচার, এপি, এপি এগ্রি না, এপি। আর লাস্ট জিনিস লিখবি কৃষি বিদ্যাকে বলা হয় এগ্রিকালচার। মৌমাছি চাষ এপি, এপি, এ পয়সি, এপিকালচার। আর লাস্ট লিখবি কৃষি বিদ্যাকে বলা হয় এগ্রিকালচার, এপিকালচার।
কৃষিবিদ্যাকে কি বলা হয়? এগ্রিকালচার। এগুলা প্রত্যেকটা একটা করে সাবজেক্ট কিন্তু, হ্যাঁ, এই আফটার এগ্রিকালচার। আর এইগুলা সোজা জিনিস রে, এগুলো কিচ্ছু না। আর একটু আর একটু আর একটু হুম হ্যাঁ, ওই জন্যই তো লেখাই কোশ্চেন কিছু না, দিবে এইভাবে তোমাকে যে উদ্ভিদ বিদ্যাকে কি বলা হয়, বোটানি। বোটানি। প্রাণী বিদ্যাকে কি বলা হয়, জুলজি। এইভাবে দিবে। কলা বিদ্যাকে কি বলা হয়, হিস্টোলজি। বা হিস্টোলজি কাকে বলা হয়, কলা বিদ্যাকে মানে কলা সম্বন্ধে বা টিস্যু সম্বন্ধে বা কি কোষ সম্বন্ধে অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি। এইভাবে দিবে কোশ্চেন। শূন্যস্থানও দিতে পারে, ডাইরেক্ট কোশ্চেনও দিতে পারে, যে কোনো খুশি বা অ্যানসারটা তুলে দিয়ে তোমাকে বললো যে বোটানি কাকে বলা হয়, উদ্ভিদ বিদ্যাকে বলা হয় বোটানি। মানে উদ্ভিদ যে বিজ্ঞানের যে শাখা, উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা তাকে বোটানি বলা হয়। হইলো? এবার এগুলো প্রত্যেকটা একটা করে সাবজেক্ট, হলো একটা করে বলতো সবাই, আমি একটু ইয়ে করে দিই তাহলে মনে থাকে। দাঁড়া, প্রথমে হলো বায়োলজির দুইটা ভাগ। প্রথম হলো উদ্ভিদ বিদ্যা। উদ্ভিদ মানে জীব কয় ধরনের, জীব হলো দুই ভাগে বিভক্ত, একটা প্রাণী একটা উদ্ভিদ। তো এই উদ্ভিদ সম্পর্কে জানি যে বিজ্ঞানের যে শাখা, সেটাকে বলা হয় বোটানি। এর একটা সাবজেক্ট। যখন 12 পাস করবি, কলেজে উঠবি, তখন তোর কাছে অপশন থাকবে যে বোটানি নিয়ে পড়বি না জুলজি নিয়ে পড়বি না ফিজিওলজি নিয়ে পড়বি। হ্যাঁ, এখন এইদিকে এই কয়টা সাবজেক্টই আছে, বাইরে গেলে সব সাবজেক্ট আছে। এগুলো কিন্তু সব সাবজেক্ট একটা করে। গ্রাজুয়েশনে গিয়ে এগুলো সাবজেক্ট তুই নিতে পারবি 12 বলি কিনা, 12 পাস করলে। তারপরে কি প্রাণীবিদ্যা। প্রাণী মানে প্রাণী আমরা জানি কি, জু এর মধ্যে কি রাখা হয়, পানি। মানে চিড়িয়াখানার মধ্যে কি রাখা হয়, প্রাণীকে আটকে রাখা হয়। তাহলে জু জু কথাটার অর্থ হলো প্রাণীবিদ্যা। জু মানে প্রাণী। এরপরে যে কোনো জায়গায় যে জু কথাটা পাইস, জয় হুস্যু, তাহলে মনে রাখবি যে কোনো জায়গায় জু পাবি, জু মানে হলো প্রাণী। বায়োলজিতে জু মানে প্রাণী। হ্যাঁ, যেমন এক্সাম্পল আসবে কি, ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন। প্লাঙ্কটন মানে কি, জলের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণিক জীব দেখা যায়, যেগুলো খালি চোখে আমরা দেখতে পারি না। সেই জীবগুলোকে বলা হয় প্লাঙ্কটন। প্লাঙ্কটন যেগুলো কি বলতো, ওই যে বড় বড় তিমি মাছ, হাঙর মাছ আছে না, তারা কি খায়, ওই প্লাঙ্কটন গুলা খায় কিন্তু বেঁচে থাকে। ওই সমুদ্রের জল যে নীল কালার হয়, এই নীল কালারটা কিসের জন্য হয়, প্লাঙ্কটনের জন্য। তো এই জু প্লাঙ্কটন মানে হলো প্রাণী, প্লাঙ্কটনকে জু প্লাঙ্কটন বলে। আর ফাইটো, ফাইটো কথাটার অর্থ মনে রাখবি, ফাইটো মানে হলো উদ্ভিদ। ফাইটো। এরপরে যেখানেই আসবে এই দুইটা কথা যেন আমাকে না বলতে হয়। জু মানে প্রাণী, ফাইটো মানে উদ্ভিদ। যেখানে যাই আসুক, জু মানে প্রাণী, ফাইটো মানে উদ্ভিদ, যে কোনো যেটার সামনে আসবে, মানে জু যদি কারো সামনে আসে তাহলে প্রাণী হবে ওই জিনিসটা, আর যদি ফাইটো আসে তাহলে উদ্ভিদ হবে ওই জিনিসটা। কি প্লাজো, প্লাজো না প্লাজমা। প্লাজমা, প্লাজমা মানে হলো এমন একটা জিনিস, না লিকুইড না কঠিন, তার মাঝখানের অবস্থা একটা। না তরল না কঠিন, তরলও না কঠিনও না, তাহলে তারা ইয়ে দেখছি জেলি, জেলির অংশটাকে, জেলি যে পদার্থ, সেই পদার্থটাকে বলা হয় প্লাজমা। বুঝা গেল? ও কি তরল, জল, জলের মতো না। কঠিন কি, কঠিন একটা পেন ইয়ে করলে ঢুকে যাবে। তাহলে তরলও না কঠিনও না, ওর একটা মাঝামাঝি অংশ, ওই মাঝামাঝি জিনিসটাকে বলা হয় প্লাজমা। প্লাজমা কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে। কোষের মধ্যে ভিতরে যে প্লাজমাটা থাকে, সেইখানে কি বলে সাইটোপ্লাজম। সেই সাইটো, এই যে কোষের মধ্যে যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই অংশটাই প্লাজমা দিয়ে গঠিত। প্লাজমা কি একটা গান আছে না, আমরা বলি না প্লাজমা গান। পাবজি টাবজি খেলিস কেউ? হ্যাঁ, একবার তো পাবজি ফ্রি ফায়ারে কি আছে, ওই প্লাজমা গান বলে না, প্লাজমা গান। প্লাজমা কি বলতো, এমন একটা রে যেটা লিকুইডও না ইয়েও না, পড়বি ওটা পরে, যাই হোক, ওইটা হলো প্লাজমা। মানে তরলও না কঠিনও। এইবার এইগুলো যে বায়োলজির ভাগ গেল, এইবার হলো বায়োলজি কিছু সাবজেক্টের সাথে বা কিছু বিষয়ের সাথে মিলিত হয়েছে, ইনফিউজ হয়েছে। ইনফিউজ মানে সংযুক্ত হয়েছে। ইনফিউজ মানে সংযুক্তিকরণ। সংযুক্তিকরণ, যেমন বায়োফিজিক্সের সাথে বললাম, ফিজিক্স মানে হলো ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। হ্যাঁ, এবার ফিজিক্স সাথে কি বায়োফিজিক্স, কেমিস্ট্রির সাথে বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের সাথে বায়োম্যাথমেটিক্স। হ্যাঁ, তারপরে আরো আছে ভূগোলের সাথে বায়োজিওগ্রাফি। হ্যাঁ,
তারপরে কি বলে ইঞ্জিনিয়ারিং এর সাথে কি বায়ো ইঞ্জিনিয়ারিং। যে যে প্রত্যেকটা সাবজেক্টের সামনে বায়ো লাগাই দিবি তাহলে ওটা একটা করে সাবজেক্ট হয়ে যাবে, বোঝা গেল? তাহলে কি বায়ো ইঞ্জিনিয়ারিং মানে কি বায়ো জীব প্রযুক্তি বিদ্যা, বায়ো ফিজিক্স মানে বায়ো মানে ফিজিক্স মানে কি ভৌত, তার মানে কি জীব ভৌত বিজ্ঞান। তারপরে কি বায়ো কেমিস্ট্রি মানে জীব রসায়ন বিদ্যা। প্রত্যেকটা সাবজেক্টের আগে ওটাকে বসায় দিবি। তো এইগুলো বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আগের গুলো যেগুলো লেখায় দিলাম। এইবার আধুনিক জীববিদ্যার প্রয়োগ, এই লাস্ট জিনিস এটাই পড়বো। এই যে জীববিদ্যা মানে মানে বায়োলজি, এই বায়োলজির প্রয়োগ মানে আধুনিক এই বিজ্ঞানে বায়োলজির কি প্রয়োগ আছে? অনেক প্রয়োগ আছে। সব ক্ষেত্রে তোর বায়োলজি দরকার, বাকি অন্য কোনো ক্ষেত্রে দরকার নেই, কিন্তু আমাদের জীবনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো অবধি বায়োলজির দরকার। কিভাবে দরকার? ঘুম থেকে উঠে আমরা কি করি? প্রথম কাজটা কি করি? ব্রাশ করি। তো ব্রাশ করি যে সেটা ওই পেস্টটা কিছু একটা জিনিস দিয়ে তৈরি, তো সেই জিনিসটা দিয়ে তৈরি, সেই জিনিসটা কিছুটা অর্গানিক মানে হলো কি কিছুটা হলো অর্গানিক বলতে কি? অর্গানিক বলতে আমরা কি বুঝি? অর্গানিক বলতে কি বুঝি? যেগুলো বাড়িতে চাষ করা হয় সেগুলোকে অর্গানিক বলা হয়, আর যেগুলো বাইরে সার ফার দিয়ে চাষ করা হয় সেগুলো হলো একটু কি বলা হয় এটাকে, কথাগুলোই মনে আসে না, মানে সেগুলো হলো ভেজাল জিনিস, সোজা কথা। তো অর্গানিক মানে কি? যেটা পিওর জিনিসটাকে বলা হয় অর্গানিক। তো এবার কিছু অর্গানিক জিনিস আর কিছু কেমিক্যাল দিয়ে ওই পেস্টটা তৈরি করা হয়, পেস্টটা একটা বায়োলজির জিনিস। তারপরে কি তোর হইলো, তারপরে কি চা খাই আমরা, প্রথম কি করি? চা খাই। চা পাতিটা কি? উদ্ভিদ বিদ্যা। তো চা গাছ থেকে চা পাতি করা হয়, তার মানে এটা উদ্ভিদ বিদ্যা, বায়োলজি। তারপরে কি ভাত রান্না করি, ভাত রান্না করলে ওই যে তোর কি আসে, ধান গাছ, ধান যে চাষ করতেছি সেই চাষ করার ইয়েটাকে কি বলা হয়? এগ্রিকালচার। এখনই পড়লি এগ্রিকালচার। কৃষি বিদ্যাটাকে কি বলে? এগ্রিকালচার। তারপরে খাইলি, এরপরে কি ভাতটা খাইলি, এই গলা দিয়ে যখন চাবাবি, ভাতের মধ্যে কি হয়? লালা মিশ্রিত হয়। লালা মিশ্রিত হলে কি হবে? ভাতটা তাড়াতাড়ি হজম হবে। তারপরে মাংস খাচ্ছি, মাংসটা সম্বন্ধে আলোচনা করি। যে মুরগি যে আমরা খাই, এই মুরগি সম্পর্কে আলোচনা করে কোন পার্টে বলতো? বায়োলজি। পোল্ট্রি, ওটাকে বলা হয় পোল্ট্রি। পোল্ট্রির মুরগি খাই না, পোল্ট্রি মানে মুরগি সম্বন্ধে যে বায়োলজির শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় পোল্ট্রি। হ্যাঁ, তো মুরগি খাই। তারপরে কি মুরগি খাই, তারপরে মৌমাছির মধু খাই। এই যে ঠান্ডার দিন এখন মধু খায় সবাই, তো মৌমাছি সম্পর্কে যে শাখায় আলোচনা করা তাকে এপিকালচার বলা হয়। তারপরে মাছ খাই, মাছ কি? ফিশারি। এইভাবে। হ্যাঁ, তো এইবার বলছি কি জীববিদ্যার প্রয়োগ। আচ্ছা, এখানে লক্ষ্য বলছে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখি, জীববিদ্যা পাঠের লক্ষ্য উদ্দেশ্য। আমরা কেন পাঠ করব? বেকার এই জিনিসটাকে আমার পড়ে লাভ আছে? পড়ে তো খালি পরীক্ষায় নাম্বার উঠবে নাকি? তাছাড়া তো আর কিছু হবে না। মাধ্যমিকে নাম্বার পাবো, নাম্বার দিয়ে পাস করে পরে 11-এ উঠবো, তাছাড়া তো আদার্স কোনো কারণ নেই জীববিদ্যা পড়ার। তা আছে, অনেক কিছু কারণ আছে, সেই কারণগুলোই কি শিক্ষার্থীরা নিজের পরিবেশের মধ্যে অবস্থানকারী নানা রকম জীব, যেমন উদ্ভিদ, প্রাণী, অণুজীব সম্পর্কে কৌতূহল আগ্রহ হয়। তো সারাদিনে তুই অনেক প্রাণী বা উদ্ভিদ দেখিস যেগুলো তুই নাম জানিস না, কখনো কৌতূহল হয় না যে এই জিনিসটাকে কি, এই উদ্ভিদটা কি, তারপরে এই উদ্ভিদটাকে হাত দিলেই কেন মুদে যায়? তো এই যে কৌতূহল, এই কৌতূহলটাকে নিবারণ করার জন্য আমরা কি করব? জীববিদ্যা পাঠ করব। গেল। 2 নম্বর কি? সুস্থভাবে জীবনযাপন করার বিজ্ঞানসম্মত পদ্ধতি। সুস্থভাবে জীবন মানে কি? সকালে ঘুম থেকে উঠে সুস্থভাবে রাত্রে ঘুমানো অবধি। হ্যাঁ, সুস্থভাবে, কিন্তু অসুস্থভাবে না, সুস্থভাবে। তো সেটার জন্য কি আমার জীববিদ্যা দরকার। যেমন কি মনে করো গ্যাস হইলো কি? অ্যান্টাসিড খাই, গ্যাসের ওষুধ খাই। তারপর পেট খারাপ হলে পেট খারাপ হয়ে ওষুধ খাই। এই যে ওষুধ তৈরি করতেছি, এটাও তো এক ধরনের বায়োলজি কিন্তু। হ্যাঁ, তারপরে কি মানব শরীরের বিভিন্ন অঙ্গতন্ত্র, শারীরবিদ্যা সমূহ। তারপরে মানব শরীরের বিভিন্ন অঙ্গতন্ত্র আছে। মনে করো আজকে ফুসফুসটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার মানে কি ফুসফুসের কিছু প্রবলেম আছে। তারপরে কি আমার হাঁটতে কষ্ট হচ্ছে, আমার মনে হয় ফুসফুসের কিছু প্রবলেম হচ্ছে। তারপরে কি আমার পেট হজম হচ্ছে না ঠিকঠাক, পায়খানা হচ্ছে না ঠিকঠাক, তার মানে কি পেটের কোনো প্রবলেম হচ্ছে। তো এইগুলো জিনিস আমরা কি স্বাস্থ্য সচেতন সম্পর্কে জানবো কোথায়? বায়োলজিতে। প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনগুলা? এই যে কয়লা,
পেট্রোলিয়াম অয়েল, তারপরে আরো আরো কিছু আছে না, ওই যে কি বলে সোনা রূপা, তারপরে বক্সাইট গিপসাইট, এইসব জিনিসকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। মানে কি এগুলো আমাদের প্রকৃতির মধ্যে পাওয়া যায়, প্রকৃতি থেকে আমরা বের করে নিয়ে সেগুলোকে আমাদের মানব কল্যাণের উদ্দেশ্যে ব্যবহার করি, এই জিনিসগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। আর মানব সম্পদ কোনগুলা? মানব সম্পদ তোর যেগুলো সম্পদ আছে সেগুলোকে বলা হয় মানব সম্পদ। তোর সম্পদ বলতে কি আছে বলতো? তোদের মানবের মানব মানে তোমাদের এখানে যারা বসে আছো তাদের সম্পদ বলতে কি আছে? তোদের বাবা মার ব্যক্তিগত টাকা পয়সা ছাড়া, বাবা মার টাকা পয়সা ছাড়া তোদের ব্যক্তিগত কি সম্পত্তি আছে বলতো? এই তোমরা বলো তো, তোমাদের নামটা কি বলো তো আর একবার করে? নেহা না? কে? তোর নাম কি? রিচা। রিচা। হ্যাঁ, তোমার? স্মিতা। স্মিতা। তোমার? সূর্য, সূর্যদেব। হ্যাঁ। আসিফ মিয়া। আসিফ মিয়া। ইস্কুলায় ওই দেখছি আমি কোথায় যেন নতুন, আমিও দেখছি। তোকে দেখা মনে হয়। তোর দেখা কেন মনে হয়? চুলের কাটিংটা দেখে মনে হয় আমার চুলও করছে ছেলে আমার। হ্যাঁ, ইয়ে কি বলে, বাবুরি ছাট বলে এটা, বাবুরি ছাট। তোর নামটা? হ্যাঁ, আরমান, আরমান মালিক। হ্যাঁ, কোথায় ছিলাম? ও, বললাম যে তোদের কি সম্পত্তি আছে বলতো আমাকে, তোদের কি সম্পত্তি আছে? তোদের তো প্রচুর সম্পত্তি আছে। হ্যাঁ, তোদের কিছু নাই, কিছু আছে। এই যে তোদের এই যে চুলটা আছে না, এটাই তোর সম্পত্তি। এটা যখন 30 বছর হবে পড়ে যাবে তখন দেখবি মেয়েরা পাত্তা দিবে না, ওইটাই হলো সম্পত্তি। আর তোদের তো আছেই, আছে না ব্যাগের মধ্যে লিপস্টিক ফিস্টিক? ওটা থাকবে, তাই নেই? লিপস্টিক আছে, কত কি আছে, ব্যাগ খুললে কত কিছু পারাবে দিবি। ওই দেখ লিপ জেল, লিপ জেল টিপ জেল, অত কিছু নাম জানি না। তাহলে ওইটা হলো তোর মানব সম্পদ। হ্যাঁ, ওই যে ওদের লিপস্টিক, তারপরে যে কি হেয়ার ড্রায়ার হ্যান ত্যান কি আছে, ওটা হলো ওদের। আর তোদের সম্পদ একটাই, সেটা হলো কি চুল। হ্যাঁ হ্যাঁ, আর দাঁত তো ওদেরও আছে, তোদেরও আছে। তো এই চুলটা কি ওদের আছে? তো এই ছেলে ছাড়া মেয়েদের কিন্তু নাই, মেয়েদের বড় চুল হয়েছে। হ্যাঁ, অবশ্যই ভালো চুল আছে, কিন্তু ওইটা, এটার দাম জানিস? এই চুলটার দাম জানিস? এই চুলটা ছাড়া তো বিয়ে করবি না। ওইটাই, ওইটা ছাড়া তো বলবি টাকলু। হ্যাঁ, বলবি টাকলু, টাকলু কথাটা শুনতে হবে। টাক পরে কেন? বাবার যদি, আমার নাম, হ্যাঁ আমার নাম সুজয়। টাইটেলও লিখতে হবে, টাইটেল দিয়ে কি আর চেনা যায় মানুষ? বুঝে নাম দেখা, নাম দেখা। হ্যাঁ, এবার তারপর লাস্ট পয়েন্ট কি, বর্তমান কালের কয়েকটি আধুনিক বিষয়, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইদিকে শোন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়? ওই যে জিন, ক্রোমোজোম, ক্রোমোজোমের একটা পার্টকে বলবো জিন। এই জিনের সাহায্যে ইঞ্জিনিয়ারিং কে মিলানো হয়েছে যেখানে, মানে কি ওই জিনটাকে কি করি বলতো আমরা? ওই যে বললি না যে টাক, টাক কেন পড়ে, টাক কেন পড়ে বলি? টাক পড়ে হলো তোমার যদি থাকে না, সরি, তোমার বাবার যদি থাকে, তার দেখবা তারও বাবার কিন্তু আছে, তারপরে তোমার হবে। এবার তোমার বাবার যদি না থাকে তাহলে তোমার হবে না। কেন? এটাকে বলা হয় তোমার জেনেটিক বৈশিষ্ট্য। জেনেটিক বৈশিষ্ট্য মানে কি, এই যে তোমার জিনটা বা ক্রোমোজোমটা, এর মধ্যে ওই বৈশিষ্ট্যটা লুকিয়ে আছে। আমি বললাম না চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে টাকও পড়ে। বুঝা গেল? টাকও পড়ে। হ্যাঁ, একটু না, ভালোই পড়ছে। এই টাকও পড়ে। এই টাকটা কি একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে এইটা কি বলে, যে বাবার থাকলে তোর হবেই, কিচ্ছু করার নেই, পড়বে, একটু হইলেও পড়বে, কিচ্ছু করার না, তুই কোনোভাবে আটকে। দাড়ি, দাড়ি না, দাড়ি হয় লোকের, আবার কখনো কখনো হয় না। এখনই দাড়ির শখ করে লাভ নেই, এখনো বয়স তোদের 14 বছর, এখন দাড়ি কথা ভাইবে লাভ নেই। হওয়ার যখন এখনই তাই বলে আবার রেজার দিয়ে চাচিস না, তাহলে ধ্বংস হয়। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো মোচ হয়েছে, মোচ ওইটাকে। এইবার এই যে জিনটা, হ্যাঁ, এখান থেকে জিনটা নিয়ে এটাকে কি করবো আমরা? প্রিজার্ভ করে রাখবো। প্রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখবো। বেশি গল্প শখ আছে নাকি? পছন্দ হয় নাকি? খুব একদম গল্প।
শোন, এটা হলো ইয়ে, তাই অত গল্প কিসের? হ্যাঁ, তো বাকি তিনজন আছে, অত গল্প নাই, তোর ওখানে কিসের গল্প? জন্ম কবে? কেন বিয়ের ডেট ঠিক ফিক্সড করবি? জন্ম কবে? বিয়ের ডেট ফিক্সড করবে? জন্ম কবে শুনতেছে? জন্ম কবে হইতে পারে? তোরা একই ইয়েতে পড়িস, একই ক্লাসে পড়িস, তাহলে কাছাকাছি হবে। খুব বেশি হলে 1 বছরের দিকে হইতে পারে, তাও হবে। হ্যাঁ, ওই তো 1 বছরের তো হইতে পারে, তাছাড়া আদার্স কোনো হইতেই পারে না সম্ভব। তাহলে এই যে জিনটা, এই জিনটাকে আমরা কি করব? দেহ থেকে কাইটে বের করে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে গিয়ে একটা জায়গায় সংরক্ষণ করব। সংরক্ষণ করে যখন আমার দরকার তখন আবার সেই জিনিসটাকে দিয়ে আমি তোর মতো একটা মানুষ বানায় ফেলতে পারবো। বোঝা গেল? যে তোর একটা জিনকে, জিন মানে কি তোর বডির যে কোনো জায়গায় জিন পাওয়া যায়। তা তোর একটা চুল নিয়ে নিলাম আমি, এই চুলটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে তোকে মেরে ফেললাম। মেরে ফেলার পর 10 বছর পরে তোর মতো একটা জিনিস বানায় দিতে পারবো। কিন্তু তোর মতোই হবে এরকম না, কিন্তু দেখতে অবিকল তোর মতো হবে। তো এই জিনিসটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে জিন নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করা হয় তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর বায়োটেকনোলজি কি? বায়োলজির সাথে টেকনোলজি মিলাইলে যে জিনিসটা হয়, যেমন মনে করো যে অপারেশন থিয়েটারে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইউএসজি মানে কি? আলট্রাসোনোগ্রাফি, ইউএসজি আলট্রাসোনোগ্রাফি। তারপরে কি ওই যে ব্রেনের ইয়া করে সিটি স্ক্যান। তারপরে আরো যে ব্রেনের আর একটা পরীক্ষা আছে, এটাকে বলা হয় ইইজি, ইইজি, ইসিজি। হ্যাঁ, এগুলো সব হলো কি? টেকনোলজি। তো টেকনোলজি তো একটা মেশিন। তো এবার এগুলো কিসের কাজে ইউজ হচ্ছে? বায়োলজির কাজে ইউজ হচ্ছে। যখন কোনো রোগী বা পেশেন্ট অসুস্থ হচ্ছে, তাকে ট্রিটমেন্ট করার জন্য বা কোনো রোগ নির্ণয় করার জন্য ইসিজি, ইজি, সিটি স্ক্যান এইসব করা হচ্ছে। ওইটাকে বলা হয় বায়োটেকনোলজি। ও গবেষণা ও চাকরির সুযোগ বৃদ্ধি পাওয়ার জন্য জীববিদ্যা সম্পর্কে জ্ঞান, গবেষণা ও চাকরি। এবার মনে কর আজকে এই যে এখানে আছে তোদের কৃষি বিশ্ববিদ্যালয় বা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় বলা হয়, এই পুন্ডিবাড়িতে আছে। হ্যাঁ, পুন্ডিবাড়িতে একটা আছে, আর ওইদিকে একটা কল্যাণীতে আছে। তো এবার এই এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে কি শেখানো হয়? যে ধান তো আমরা চাষ করি, আদিমকাল থেকে আমাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা কি করে আসছে? ধান চাষ করে আসতেছে। তো তো এইবার এই ধানটাকে আরো উন্নত করা, ওখানে শেখানো হয় কি? এই ধানের চারাটাকে আরো উন্নত করে আমি রোপণ করব, এবং যাতে ফলন আরো ভালো হয়, এবং যে ধানটা আমরা খাই তার গুণমান যাতে আরো বেশি হয়, এই জিনিসটা ওখানে শেখানো হয়। কি করে করা হয় সেই জিনিসটা, সেটাই ওখানে শেখানো হয়। সেটাকেই বলা হয় তোর কি বলা হয়? এগ্রিকালচার নিয়ে পড়া। বলে না এগ্রিকালচার নিয়ে পড়বো, ওই এগ্রিকালচারে ওইটাই শেখানো হয়। তাহলে এই যে গবেষণা, ওইটা এক ধরনের গবেষণা। কিন্তু যে ধান গাছটাই যে কিছুদিন আগে কালো নুনিয়া বলে একটা চাল এখানে আবিষ্কার করা হয়েছে। কালো নুনিয়া, কালো কালারের হয় চালটা। এবার এই চালটার কি গুণ? এই চালটার পুষ্টি গুণ, মানে ওই চালের মধ্যে ভিটামিন, তারপরে যে পুষ্টি গুণগুলো আছে, সেই পুষ্টি গুণগুলো অন্য চালের থেকে বেশি। হ্যাঁ, খেতে সেম, খেতে সেম, আবার ওদের আমাদের এই চালের থেকেও বেশি টেস্ট। খেতে সেম, কিন্তু পুষ্টিগুণ আমাদের এই চালের থেকে 10 গুণ বেশি।